তাদের উপর যে নিপীড়ন, অত্যাচার, অবিচার এবং বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, এর প্রতিবাদী আজকের এই প্রতিবাদ সভা। তো এই পর্যায়ে আমি মঞ্চে এসে কিছু বলার জন্য অনুরোধ করছি অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী, এক্স অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده تعالى حمدا كثيرا ونصلي على رسوله الكريم أما بعد বাংলাদেশ ওয়াচ কানাডা কর্তৃক আয়োজিত উদ্যোক্তা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আবিদ বাহার, কানাডা বিএনপির নেতৃবৃন্দ এবং আমার বাংলাদেশের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথমে শুকরিয়া আদায় করছি সেই বিশ্ব ভূমণ্ডল ও নবমণ্ডলের অধিপতি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে আজকে পরিবেশে এসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। শতকোটি সালাম ও দরুদ প্রেরণ করছি মানবতার মহান মুক্তির দূত, বিশ্ব মানবতার মহান শিক্ষক হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যিনি আমাদেরকে জালিমের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য শিক্ষা দিয়েছেন। সম্মানিত দেশবাসী, আজকে আমরা এখানে যে উদ্দেশ্য উপস্থিত হয়েছি আপনারা সবাই অবগত আছেন। বাংলাদেশ আজকে বড় এক ক্রান্তিকাল বিরাজ করছে। বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকার বাংলাদেশের মানুষের সকল মৌলিক অধিকার হরণ করে চলেছে একের পর এক। এক্সট্রা জুডিশিয়ারি কিলিং, হত্যা, ধর্ষণ, জুলুম, নির্যাতন এবং আজকে শিক্ষাঙ্গনগুলোতে চলেছে সন্ত্রাস। আজকে শিক্ষাঙ্গনে লেখাপড়া নেই। আজকে জাতীয় সংসদে আমরা দেখতে পাই সেখানে এক বিভীষিকাময় অধ্যায়, যেখানে মানুষের কথা বলার অধিকার নাই। আজকে সারা বাংলাদেশে এক অরাজক পরিস্থিতি। তার বিরুদ্ধে হিউম্যান রাইট বাংলাদেশ ওয়াচ কানাডা আজকে এর বিরুদ্ধে এই প্রতিবাদ সভার আয়োজন করেছে। সম্প্রতি বাংলাদেশের একজন বিশিষ্ট নাগরিক, আন্তর্জাতিক ইসলামিক নেতা, আন্তর্জাতিক ইসলামিক চিন্তাবিদ, 52 ভাষা আন্দোলনের সৈনিক প্রফেসর গোলাম আজমকে অন্যায়ভাবে কারাগারে নিক্ষেপ করেছেন। তার পরিবারে মূলত আজকের এই সমাবেশ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন 1992 সালে প্রফেসর গোলাম আজমের বিষয়টা বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক একেবারে সেটেল করে দিয়েছিলেন। 1992 সালে গোলাম আজম বাংলাদেশের নাগরিক কি নাগরিক নয়, 73 সালের অর্ডারের এগেইনস্টে রিট পিটিশন দায়ের করে সেটাকে চ্যালেঞ্জ করেছিলেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের ডিভিশন বেঞ্চ জনাব ইসমাইল উদ্দিন সরকার ও বদরুল ইসলাম চৌধুরী ডিভিশন বেঞ্চে এই বিষয়টাকে
যখন শুনানি করেছিলেন, দীর্ঘ 15 দিন যাবৎ শুনানি হয়েছিল। সেখানে গভর্নমেন্টের পক্ষের অ্যাটর্নি জেনারেল তৎকালীন আনোয়ার হক, অ্যাটর্নি জেনারেল আমিনুল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ ও অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল শরীফউদ্দিন চাকলাদার গোলাম আজমের বিরুদ্ধে অনেকগুলো এলিগেশন দায়ের করেছিলেন, যে এলিগেশনগুলো বর্তমান সরকার এনেছেন। তাকে বলা হয়েছিল যুদ্ধ অপরাধী, এতে সুবিধা না করতে পেরে তাকে বলা হয়েছিল মানবতা বিরুদ্ধে অপরাধী, এতেও সুবিধা করতে না পেরে বলা হয়েছিল সে নারী ধর্ষণকারী, তাকে বলা হয়েছিল লুণ্ঠনকারী, তাকে বলা হয়েছিল মানুষের ঘরে অগ্নিসংযোগকারী সহ কম করে হলো 100 এলিগেশন দায়ের করা হয়েছিল তার বিরুদ্ধে। বাট দীর্ঘ 15 দিন শুনানির পরে গভর্নমেন্ট পক্ষ বারবার সময় নিয়ে এই মামলাটিকে এস্টাবলিশ করতে পারেন নাই। সেই ক্ষেত্রে অবশ্য বিভক্তি রায় হয়েছিল, যেটাকে ইংরেজিতে বলা হয় ডিসেন্ডিং জাজমেন্ট। সিনিয়র জাজ গোলাম আজমের পক্ষে রায় দিয়েছিলেন, কারণ সেদিন পিটিশনটা দাখিল করেছিল ওনার নাগরিকত্ব বাংলাদেশের কি নয় সে আইনটাকে চ্যালেঞ্জ করেছিল। সিনিয়র জাজ বলেছিল সেখানে যুদ্ধ অপরাধের বিষয় আনার কোনো সুযোগ নেই। সুতরাং সিনিয়র জাজ যিনি ছিলেন উনি গোলাম আজমের পক্ষে জাজমেন্টটা দিয়েছিলেন এবং ওনাকে ওনার নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছিলেন। আর জুনিয়র জাজ যিনি উনি দ্বিমত পোষণ করে তার বিরুদ্ধে জাজমেন্ট দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের রুলস অনুসারে সেটা চিফ জাস্টিসের কাছে চলে যাবে, চিফ জাস্টিস যাকে মনোনীত করবে পরবর্তীকালে সেটা শুনানি করবে। চিফ জাস্টিস তখন আরেকজন সিনিয়র জাজকে দায়িত্ব দিলেন এই ম্যাটারটাকে হার্ড করার জন্য, শুনানি করার জন্য। সেদিন সুপ্রিম কোর্ট আপিলের ডিভিশনের সিনিয়র জাজের কাছে মামলাটা দিয়েছিলেন। তার কোর্টে দীর্ঘ 14 দিন শুনানি হয়েছিল এবং 4 দিন ব্যাপী রায় দিয়েছিলেন। সেদিনও সরকার পক্ষ বারবার সময় নিয়ে তার বিরুদ্ধে কোনো এভিডেন্স, কোনো সাক্ষী, কোনো তথ্যগত সাক্ষী তার বিরুদ্ধে একটি শব্দ প্রমাণ করতে পারেনি। ফলে তার পক্ষে জাজমেন্ট হয়েছিল। পরবর্তীকালে গভর্নমেন্ট আবার এই বিষয়ে সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনে অ্যাপিল করে। অ্যাপিল করার পরে সেই সময় যে 4 জন লার্জার বেঞ্চ গঠন করা হয়েছিল, অর্থাৎ আমি একটু বুঝাতে চাচ্ছি, একজন জাজ বিচার করলে সেটাকে বলে সিঙ্গেল বেঞ্চ, আর 2 জন জাজ বিচার করলে সেটাকে বলে ডিভিশন বেঞ্চ, তার উপরে গেলে সেটাকে লার্জার বেঞ্চ বলে। সেদিন বাংলাদেশের বাঘা বাঘা জজগুলো ছিলেন যারা পরবর্তীকালে প্রধান বিচারপতি হয়েছিলেন। সেই জজগুলো ছিলেন HM রহমান, লতিফুর রহমান, পরবর্তীকালে প্রধান বিচারপতি হয়েছিলেন, এবং তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিলেন ATM আফজাল, তিনি পরবর্তীকালে প্রধান বিচারপতি হয়েছিলেন, মুস্তফা কামাল যিনি পরবর্তীকালে প্রধান বিচারপতি হয়েছিলেন। এই 4 জন লার্জার বেঞ্চের ভিতরে গোলাম আজম ম্যাটারটা দীর্ঘ 2 মাস শুনানি করেছিলেন এবং তারা একই বিষয় উত্থাপন করেছিলেন। সেদিন সুপ্রিম কোর্ট বলেছিল আপনারা যদি এই বিষয়ে তার বিরুদ্ধে এলিগেশন করতে চান তাহলে আপনারা সাপ্লিমেন্টারি এফিডেভিট দিয়ে পক্ষভুক্ত করেন যে গোলাম আজম যুদ্ধ অপরাধ করেছে, গোলাম আজম মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। তারা সেদিন সাপ্লিমেন্টারি এফিডেভিট দিয়ে পক্ষভুক্ত করেছিলেন। গভর্নমেন্টের পক্ষে অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ যিনি পরবর্তীকালে অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন, তিনি যখন অ্যাটর্নি জেনারেল সেই প্যানেলে আমিও অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ছিলাম। শরীফউদ্দিন চাকলাদার যিনি পরবর্তীকালে এখন সুপ্রিম কোর্টের জাজ, তারা দীর্ঘ 2 মাস সময় নিয়ে গোলাম আজমের বিরুদ্ধে যে সমস্ত এলিগেশন গুলো দায়ের করেছিল, বর্তমান সরকার যে সমস্ত এলিগেশন গুলো আজকে পত্রপত্রিকার মধ্যে আমরা দেখতে পাই, একটি শব্দ গোলাম আজমের বিরুদ্ধে তারা প্রমাণ করতে পারে নাই। গোলাম আজমকে সেই বাংলাদেশের সর্বোচ্চ অথরিটি সুপ্রিম কোর্ট তাকে ওই সমস্ত দায় থেকে, ওই সমস্ত তার বিরুদ্ধে যে সমস্ত এলিগেশন এনেছিলেন, একটি এলিগেশনও তার বিরুদ্ধে এস্টাবলিশ করতে পারে নাই। সরকার পক্ষ ব্যর্থ হয়েছেন। যে কারণে আমি একটু জাজমেন্টের একটা অংশ বিশেষ শোনাই আপনাদেরকে।
দীর্ঘ 2 মাস সুপ্রিম কোর্ট শুনানি করার পরে এবং গভর্নমেন্ট পক্ষ হাজারো শত চেষ্টা করার পরেও, তৎকালীন এসবিএন এসআইডিবির সমস্ত রিপোর্ট আনার পরেও বাংলাদেশের মিডিয়াগুলো তখন সবগুলোই গোলাম আযমের বিরুদ্ধে ছিল। একটা মিডিয়া পর্যন্ত তার বিরুদ্ধে একটা তথ্য দিতে পারে নাই যে সে কোনো একটা ন্যূনতম একটা মানবতার বিরুদ্ধে অপরাধের সাথে জড়িত ছিলেন। কতগুলো পেপার কাটিং এনে দিয়েছিলেন। সাধারণত একটা ম্যাটারে যখন আমি বিপক্ষে থাকবো রাজনৈতিক কারণে, সেই পক্ষে আমার কিছু বক্তৃতা